এই বাইকটা নিয়ে আমার বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার লাস্ট ঈদের যে ট্যুরটা ছিল সেই ট্যুরটা কমপ্লিট করে আসার পরে এই বাইকের ভালো মন্দ অলমোস্ট ১৬০০ কিলোমিটার রাইড করেছি। এই রাইড করার পরে এই বাইকের অনেকগুলো নেগেটিভ এবং পজিটিভ সাইড আমার চোখে পড়ছে, যেগুলো আমার মনে হলো যে আমার দর্শকদের জন্য জানানো উচিত। তো আজকে এই মুহূর্তে কথা বলবো হন্ডা সিবি 150X এর নেগেটিভ এবং পজিটিভ সাইড নিয়ে। চলেন শুরু করি। আমি হারুনুর রশিদ, আপনারা দেখছেন ওয়াইল্ড ছোট। তো প্রথমে আসলে নেগেটিভ কিছু কথা বলা উচিত। আর এই বাইকটাতে প্রথম যে নেগেটিভ দিকটা বলবো সেটা হলো এটার হ্যান্ডেলবার। এটার হ্যান্ডেলবারটা আপনার অনেক ওয়াইড, আর যদি আপনি এই যে হ্যান্ডগার্ড যেটা লাগানো আছে, লুকিং গ্লাস যদি মডিফাই করেন তাহলে সেক্ষেত্রে হ্যান্ডেলটা আরেকটু বেশি এক্সটেন্ড হয়, যার কারণে আপনি যখন এভাবে ধরে বসে থাকবেন আপনার সিটিতে আমাদের দেশে অটোরিকশার যে প্যারাটা এটা আমাদের কিন্তু নিতে হয়। হাইওয়ের জন্য ঠিক আছে, আরামে আপনি রিল্যাক্সে চালাইলেন, কিন্তু ওই হ্যান্ডেলবারটা এত বেশি ওয়াইড আর বাইকটা এত বেশি বাল্কি ফ্রন্ট সাইডটা, যেটা আপনার মুভ করতে মানে জ্যামের রাস্তায় মুভ করতে অনেক বেশি কষ্ট হবে। আমার বেশ কয়েকবার লুকিং গ্লাস বা ইয়াতের সাথে দেখা গেছে যে পাশের গাড়ির সাথে প্রাইভেট কারের লুকিং গ্লাসের সাথে একটু একটু করে লেগে যাচ্ছে। তার মানে এটা আপনাকে অভ্যস্ত হইতে সময় লাগবে, বাট এটা মনে করেন আপনি অনেকটা সময় নেওয়ার পরে আপনি এটা অভ্যস্ত হয়ে যাবেন যে গাড়ির মাপটা যখন আপনার হাতে চলে আসবে। আমি হয়তো প্রথম 1500 চালাচ্ছি, যার কারণে আমার কাছে এরকম মনে হচ্ছে। তবে হ্যাঁ, হ্যান্ডেলবারটা অনেক বেশি ওয়াইড, যার কারণে আপনার জ্যামের চিপাচাপা মারতে আপনার কষ্ট হবে। আরেকটা ব্যাপার, এই বাইকটার হাইওয়েতে যে নেগেটিভ দিকটা আছে, সবচেয়ে বড় যে নেগেটিভ দিকটা আছে সেটা হলো এটার উইন্ড ব্লাস্ট। আপনি বাইকটা অনেক বেশি হাইট, অনেক উঁচু একটা বাইক, আপনি অ্যাডভেঞ্চার ট্যুরের একটা বাইক, আপনি এইভাবে যখন হ্যান্ডেলটা ধরে বসে থাকবেন তখন যে ব্যাপারটা হবে সেটা ফ্রন্টের থেকে যে মানে উইন্ড ব্লাস্টটা আসবে। হ্যাঁ, অনেক বড় একটা উইন্ডশিল্ড লাগানো আছে, কিন্তু তারপরেও এই বাইকটা উইন্ড ব্লাস্টটা লাগে শুধু এই দুই ঘাড়ে, এখানে লাগে এবং হেলমেট এই জায়গাটা লাগে। আপনি রাইডিং জ্যাকেট পরা থাকলে হয়তো বা খুব বেশি টের পাবেন না, তবে এই জায়গাটা বাতাসটা প্রচুর লাগে এবং এই জায়গাটায় লাগে, মানে মাঝে মধ্যে বাতাসে পিছনে গাড়ির বাস বা ট্রাকের পিছনে থাকলে উইন্ড ব্লাস্টটা এই জায়গাটায় লাগে। হেলমেট মাথায় এরকম ঘুরে যাওয়ার একটা ঘুরে যায়, মানে এরকম পরিমাণে একটু বাতাস থাকে। যদি রোডে একটু হালকা বাতাস থাকে তখন এই ফিলটা আপনি পাবেন, কারণ এই জায়গাটা প্রচুর উইন্ড ব্লাস্ট লাগে এবং প্রচুর ক্লান্ত লাগে যখন আপনি লম্বা একটা রাইড শেষ করবেন হাইওয়েতে। নেগেটিভ দিক যেটা, সেটা হলো ডুয়েল চ্যানেল এবিএস ছিল না, ঠিক আছে। এটাতে আপনার এবিএস কিন্তু আলাদাভাবে পরে অ্যাডজাস্ট করা হয়েছে, আলাদাভাবে পরে ইনস্টল করা হয়েছে। এটার কস্ট এবং তুহিন ভাই হয়তো কমেন্ট বক্সে জানাই দিবে, বা আমি চেষ্টা করবো ইনফরমেশন আপনাদের দিয়ে দেওয়ার জন্য। তবে হ্যাঁ, এটাতে ডুয়েল চ্যানেল এবিএস লাগানো আছে এবং এটার আফটার মার্কেট ডুয়েল চ্যানেল এবিএস লাগানো আছে এবং এটা ফিডব্যাক যথেষ্ট ভালো। কিন্তু এটাতে যদি ডুয়েল চ্যানেল এবিএস অফিসিয়ালি দিয়ে দেয় তাহলে আমার মনে হয় যে আরও একটু ভালো হবে। প্রাইসের ব্যাপারটাও কিন্তু অনেক বেশি নেগেটিভ একটা সাইড, কারণ এই বাইকটা যখন আপনার বাংলাদেশে প্রথম আসে তখন কিন্তু এই বাইকটার প্রাইস ছিল 4.5 লাখ টাকা বা 4,60,000 টাকা। এখন এই বাইকটার প্রাইস 6 লাখ টাকা ক্রস করে ফেলছে প্রাইস। আর আমার কাছে মনে হয় যারা ইম্পোর্টার যারা আছে তারা এই বাইকটা যারা নিয়ে আসে, তারা গুটি কয়েক বাইক হাতে নিয়ে আসে এবং বাংলাদেশে কয়েকটা কাস্টমার আছে তাদের কাছেই মনে করেন তারা সেল করতেছে এবং প্রাইসটা কখনোই কমানোর চেষ্টা করে না। এটা আমার কাছে একটা নেগেটিভ সাইড। যদি এই বাইকটা অফিসিয়ালি কখনো আসে তাহলে এই বাইকের চাহিদা যে আছে এটা আসলে বোঝা যায়। কোম্পানি কেন, হন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কেন এই বাইকটা তারা অফিসিয়ালি আনতেছে না সেটা তারাই ভালো জানে। এখন পর্যন্ত 6 লাখ টাকা প্লাস যদি বাইকটা কেন অফিসিয়ালি আনলে এই বাইকটার প্রাইসটা অনেকটা কম হবে, তখন কিন্তু আমরা এই বাইকটা পারচেস করে অনেক বেশি সুবিধা পাবো বা একটা কম প্রাইসে পাওয়ার পসিবিলিটি থাকবে। তো এই বাইকটার প্রাইসটাও একটা নেগেটিভ সাইডে পড়ে। আর হেডলাইটের আলো একেবারেই কম, যেটা নিয়ে আসলে কি বলবো যে এই বাইকের হেডলাইটের আলো নিয়ে রাইড করা আসলে কোনোভাবেই হাইওয়েতে সম্ভব না। আপনাকে আলাদা ফগ লাইট ইনস্টল করতে হবে, যেটা বাংলাদেশে ইলিগ্যাল। এই বাইকের যদি পজিটিভ দিক আপনাদের বলি তাহলে পজিটিভ বলে শেষ করা যাবে না। সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে এটা একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, একদম ট্যুর করার জন্য পারফেক্ট একটা বাইক। বাংলাদেশে আরেকটা বাইক আছে লিফান কেপিটি, সেটাও মোটামুটি ভালো, কিন্তু ব্র্যান্ড যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে একটু হোন্ডা থেকে পিছিয়ে থাকবে কেপিটিটা। প্রাইসটা ওটার খুব ভালো একটা প্রাইস, 2,75,000 টাকার প্রাইস। ওই বাইকটাও কিন্তু দারুণ। যাই হোক, এখন এটার পজিটিভ দিক বলি। এটার পজিটিভ দিক হয়েছে অ্যাডভেঞ্চার ট্যুরের একটা বাইক, আপনি
লম্বা সময় ধরে এই বাইকটা নিয়ে ট্যুর করতে পারবেন, ট্রাভেল করতে পারবেন, কোনো প্যারা হবে না, কোনো সমস্যা নাই। আপনি লং রোডে হাইওয়েতে এই বাইকটা যদি রাইড করেন তাহলে অস্থির একটা ফিল পাবেন, লম্বা সময় আপনি অনেকক্ষণ চালায় যেতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা হবে না। এটাই হচ্ছে এই বাইকটার সবচেয়ে বড় পজিটিভ দিক। আরেকটা পজিটিভ দিক যদি আমি এই বাইকটা বলি সেটা হলো ইঞ্জিনের পাওয়ার। লিকুইড কুল একটা ইঞ্জিন, যেটা সিবিআরের সিমিলার কাইন্ড অফ ইঞ্জিন। হয়তোবা বাইকের চেসিস বা বাইকের অন্যান্য কারিকুলামের কারণে টপ স্পিডটা অত বেশি পাবেন না, অ্যারোডাইনামিক্সের কারণে সিবিআরের মতো পাবেন না, বাট এটার ইঞ্জিনে যে ইনিশিয়াল টর্কটা, ইনিশিয়াল পাওয়ারটা যেটা দেওয়া আছে, সেটা আপনি মনে করেন অফ রোড এবং অন রোডে যথেষ্ট পরিমাণ ভালো একটা পারফরমেন্স পাবেন, যথেষ্ট পরিমাণ ভালো একটা টর্ক পাবেন, এবং আপনার কোনোভাবেই পাওয়ার নিয়ে কখনো কমতি ফিল করবেন না। একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকে যে ধরনের পাওয়ার প্রয়োজন হয়, পুরোপুরি এই বাইকটাতে সেই পাওয়ারটা দেওয়া আছে। আর এই বাইকটা নিয়ে আমার ভালো রাস্তায় রাইড করতেই মন চায় না, খালি যখনই ভাঙা রাস্তা দেখি তখনই খাড়া হয়ে মনে করেন এইভাবে দাঁড়ায়া চলো করে একটা মানে রাইড করার ইচ্ছা করে, যে ভাঙা রাস্তা, এটা সোলিংয়ের রাস্তা, ভাঙাচোরা রাস্তা, অফ রোডে আমার বাইকটা রাইড করতে অনেক বেশি মজা লাগছে এই ট্যুরের ভিতরে। তো আমি বলতে পারি অফ রোডিং এবং অন রোডিং যেটাই বলেন, এই বাইকটা নিয়ে অ্যাডভেঞ্চার ট্যুরার যেটা নামকরণ করা হয়েছে, এই বাইকটা হোন্ডা সিবি 150X, আপনি এই বাইকটা সেই ফিলটা পুরো দমে ইঞ্জিন পাওয়ার বলেন এবং রাইডিং পশ্চার চেসিস সব কিছু মিলে অস্থির লেভেলে সেই ফিলটা আপনাকে দিবে। তারপরে সবার একটা প্রশ্ন থাকতে পারে যে এই ধরনের একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, এই ধরনের একটা পাওয়ারফুল বাইক এবং লং ট্যুর যেহেতু হারুন ভাই আপনি দিলেন, তাহলে এই ধরনের লং ট্যুরে আপনি কি ধরনের মাইলেজটা পেলেন এই বাইকের সম্পর্কে, এই বাইকে। তবে একটা কথা বলে দেই, সিবিআর এবং এই যে R15, এই R15টা কিন্তু আমাদের এবারের ট্যুরে মাইলেজ পাইছে প্রায় 50+। এটা ইন্দোনেশিয়ান বাইক, এটাও ইন্দোনেশিয়ান, এটাও সিবিআরের ইঞ্জিন, হন্ডার একটা ইঞ্জিন। আর এই বাইকটা থেকে আমি এবারের ট্যুরে মাইলেজ পাইছি প্রায় 41 অ্যাভারেজ, এবং এটার ভিতরে আমার সিটি এবং হাইওয়ে রাইড দুটাই ছিল। কারণ সিটিতে আমি ঢাকা থেকে বাইকটা রিসিভ করছি, এটা আমাদের তুহিন ভাইয়ের বাইক, এবং তুহিন ভাইয়ের বাইক আমি নিয়ে ট্যুর করছি। সেই ট্যুরে ঢাকা থেকে বাইকটা রিসিভ করার পর থেকে আমার মাইলেজের কাউন্ট হিসাব শুরু হয়েছে, কারণ আমি জানি আমি একটা রিভিউ ভিডিও বানাবো, সেখানে আমার সিটি এবং হাইওয়ে মাইলেজ এবং সিটি এবং হাইওয়ে রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে হবে। সো আমি ওখান থেকেই শুরু করছি, এবং আমাদের মাওনা গাজীপুরের রাইড এবং চট্টগ্রামের কক্সবাজারের অটোরিক্সা, সিএনজি, জ্যাম ট্যাম সব কিছু মিলে সিটি এবং হাইওয়েতে পুরো দমের ফিল নিয়েই আমি মাইলেজটা কাউন্ট করছি, এবং আমার মাইলেজ এই বাইকটা থেকে পাইছি অ্যাভারেজে হাইওয়ে এবং সিটি মিলে 41। আর আমি মনে করি 40+ মাইলেজ এই বাইকটা থেকে অসাধারণ একটা মাইলেজ, কারণ এই বাইকটা যে ফিল নিয়ে আপনি রাইড করবেন, এই বাইকটা যে পাওয়ার আপনাকে ডেলিভার করবে, সেই হিসাবে এই বাইকটার মাইলেজ 40+ অসাধারণ একটা মাইলেজ হিসেবে আমি হিসাব করি বা চিন্তা করি। এবং আমি আমার সাথে যে আরও সিবিআরগুলো ছিল, আরও 4-5টা সিবিআর ছিল, তারা 40, 45, 42 এরকম অ্যাভারেজে মাইলেজ তারাও কিন্তু পাইছে এই বাইকটা থেকে। তো বোঝাই যায় যে একটা অ্যাডভেঞ্চার ট্যুরার হিসেবে, বাইক হিসেবে এত পাওয়ার, এত টর্ক ডেলিভার করা একটা বাইক হিসেবে 41 মাইলেজ অবশ্যই একটা পজিটিভ থামস আপ পেতেই পারে। তারপরে যদি আপনাদের এই বাইকে ব্রেকিংয়ের কথা বলি, এই বাইকে ব্রেকিংয়ের কথা বলার আগে ছোট্ট কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিতে হবে। সেটা হলো এই বাইকে এবিএস ছাড়া কিন্তু এই বাইকটা পারচেস করা হয়েছিল, পরবর্তীতে আফটার মার্কেট এবিএস কিন্তু এই বাইকটাতে ইনস্টল করা হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস। এবং সাথে এই বাইকটাতে কিন্তু আইআরসি টায়ার আসে অফিসিয়ালি, সেটাতে আমরা এখানে কিন্তু কিং টায়ার ইনস্টল করা হয়েছে, যেটা তুহিন ভাই রাইডার্স ডিএনএ থেকে বা স্পেনার থেকে সম্ভবত, আমি সঠিক ইনফরমেশনটা জানি না, সেটা তুহিন ভাই ভালো জানে, উনি কিন্তু কিং টায়ারটা ইনস্টল করছে। এবং এই কিং টায়ারের যে পারফরমেন্স, 1 পেয়ার একটা টায়ারের দাম 21,000 টাকা। যে কিং টায়ারের যে পারফরমেন্স অফরোড বলেন, অনরোড বলেন, আমি যথেষ্ট পরিমাণ ভালো সাপোর্ট পাইছি। সাথে ডুয়েল চ্যানেল এবিএস যে আফটার মার্কেট ইনস্টল করা, এটার ব্রেকিং কনফিডেন্সটা অনেক বেশি বাড়াই দিছে। আমি একটা বারো, এই যে আমি 1600 কিলোমিটার রাইড করলাম, এত হাইপার একটা রাইড করলাম, আমার কখনো মনে হয় না যে ব্রেকিং পারফরমেন্স দুর্বল বা কোনো দিক থেকে এই বাইকের ব্রেকিংটা খারাপভাবে পারফর্ম করতেছে। অস্থির লেভেলে পারফরমেন্স ছিল, টায়ারের যেরকম বলেন সেরকম এই বাইকের ডুয়েল চ্যানেল এবিএসের পারফরমেন্স বলেন এবং ব্রেকিংয়ের বাইট বলেন, সব কিছু মিলে অস্থির লেভেলে ব্রেকিং কিন্তু হাইওয়ে এবং পাহাড়ের রাস্তায় আমাকে কিন্তু প্রোভাইড করছে এই বাইকের। তো বলাই যায় নিঃসন্দেহে অসাধারণ একটা ব্রেকিং পারফরমেন্স এই বাইকটাতে আছে। আর যারা আফটার মার্কেট এবিএস এবং ইনস্টল করতে চান, যারা চিন্তা করেন যে ভালো একটা টায়ার ইউজ করবেন, তারা কিং টায়ার এবং আফটার মার্কেট এবিএস যদি ইনস্টল করতে চান, তাহলে তারা যোগাযোগ করতে পারেন। তুহিন ভাইয়ের নাম্বারটা আমি দরকার হয় ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনাদের দিয়ে দেবো, ওনার সাথে কথা বলে আপনারা নিয়ে যাবেন। আরও কিছু মডিফাই করা আছে, যেরকম এই বাইকটাতে লাগানো আছে লুকিং গ্লাস ডোমিনার 400-এর, তারপরে যে হ্যান্ডগার্ডটা লাগানো আছে, উইন্ডশিল্ড লাগানো আছে। এবং আমি এই বাইকের ছবি আপলোড দেওয়ার পরে বেশ কিছু কমেন্ট আসছে কিন্তু এই জায়গার, আপনার এই যে আমার মিটারের উপরে এই যে উইন্ডশিল্ড আছে, উইন্ডশিল্ডে একটা কিন্তু 360 একটা টাইপের একটা গ্লাস টাইপের একটা লাগানো আছে, এটা হয়তো তুহিন ভাই কোথা থেকে ম্যানেজ করতে জানি না। এবং আরও কিছু মডিফাই আছে, যেরকম এই বাম্পারটা
মানে এই ক্রাশ গার্ড যেগুলো এগুলো কিন্তু এই বাইকের সাথে আসে না, এগুলো আফটার মার্কেট আপনাকে লাগাইতে হবে। যেটা তুহিন ভাই এটা মোটামুটি 15-20 হাজার টাকা 2-3 বার কালার করতে হয়েছে গাড়ির কালারের সাথে ম্যাচ করতে গিয়ে। সো এটা তো প্রায় 20-25 হাজার 30 হাজার টাকা খরচ করা হয়েছে। তো মনে হয় যে এই বাইকে মোটামুটি অনেক কিছু আলাদাভাবে ইনস্টল করা, এই যে পিছনে ব্যাক ক্যারিয়ারটা বলেন, পিছনে ক্রাশ গার্ড বলেন, মোটামুটি অনেক কিছু এই বাইকটাতে আলাদাভাবে ইনস্টল করা আছে। এগুলো ইনফরমেশন আমি কিছুই জানি না, এগুলো ইনফরমেশন তুহিন ভাই বলতে পারবে। তুহিন ভাই নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দেবো। তারপরে বলা যায় যে এই বাইকের সাসপেনশনের যে ফিডব্যাকটা, সামনে ইউএসডি স্ট্র ব্যান্ডের সাসপেনশন যেটা হন্ডা সিবিআর ইউজ করা হয়, এবং পিছনে যে মনোশকটা আছে সেটাও হন্ডার অফিসিয়াল বাইকের ইন্দোনেশিয়ান বাইক যেগুলোতে আসে ওই বাইকগুলোতে সাসপেনশনগুলো ইউজ করা হয়। এই বাইকের সাসপেনশন ফিডব্যাকটা আপনারা জিজ্ঞেস করতে পারেন, যেহেতু অফরোডে বাইক চালাইছি, পাহাড়ে বাইক চালাইছি, কর্নারিং করতে হয়েছে এবং অফরোডেও বাইকটা রাইড করা হয়েছে। আমি বলছি প্রথমেই আপনাদের যে এই বাইকটা আমি কিন্তু আমার ভালো রাস্তায় চালাতেই মন চায় না, মনে হয়েছে আমি খালি অফরোডে চালাই, এত মজা লাগে অফরোডে এই বাইকটা চালাইতে। তো সাসপেনশন ফিডব্যাক ওয়াজ ভেরি গুড। আর এই বাইকের মোটামুটি বলা যায় যে ওভারঅল রাইডিং এক্সপিরিয়েন্স যদি চিন্তা করি তাহলে যথেষ্ট পরিমাণ ভালো, ঠিক আছে। আর এই বাইকের একদম আনঅফিসিয়াল যে নেগেটিভ সাইডগুলো আছে, যেগুলো আমার পার্সোনাল মতামত হিসেবে আপনারা ধরে নিতে পারেন, সেই ব্যাপারগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করি। সেটা হলো এই বাইকের আফটার সেল সার্ভিস এবং স্পেয়ার পার্টসের যে অ্যাভেলেবিলিটি যে ব্যাপারটা, সেটা নিয়ে একটু কথা বলতে হয়। ঢাকায় যারা ইউজ করেন তাদের জন্য নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে যেখান থেকে আপনারা সার্ভিস করতে পারবেন, সেখান থেকে আপনারা স্পেয়ার পার্টসও কালেক্ট করতে পারবেন। কারণ এই বাইকটা অফিসিয়ালি বাংলাদেশে আসে না, আনঅফিসিয়ালি বাংলাদেশে আপনাকে এই বাইকগুলোকে পার্টসগুলো ম্যানেজ করতে হবে। সো এটার প্যারাটা আপনাকে অবশ্যই নিতে হবে। আর যদি কোনোভাবে, আল্লাহ না করুক, কোনোভাবে আপনি যদি বড় কোনো দুর্ঘটনায় পড়েন, চেসিস যদি এই বাইকের আপনার ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনার চেসিস কিন্তু অফিসিয়াল বাইকগুলোর চেসিস কিন্তু কোম্পানিতে যোগাযোগ করলে তারা সেটা পাঞ্চ করে দেয়। আপনাকে কিন্তু এটা নিজে থেকে চেসিসটা ম্যানেজ করতে হবে, নিজে থেকে পাঞ্চ করে ব্যবহার করতে হবে। সো এই প্যারাটাও আপনাকে নিতে হবে। তো আপনারা এই বিষয়গুলো আফটার সেল সার্ভিসের প্যারাটা এবং স্পেয়ার পার্টসের প্যারাটা এবং যে বাইকটা লম্বা সময় চালানোর পরে যে পার্টসপাতিগুলো দরকার হবে সেই প্যারাটা যদি আপনারা ম্যানেজ করতে পারেন, নিজের মন থেকে যদি সেই ব্যাপারগুলো ম্যানেজ করে নিতে পারেন, তাহলে আপনারা এই বাইকটা অনায়াসে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই প্রাইসের কথাটা মাথায় রাখবেন। এই বাইকটার প্রাইস অলমোস্ট 6 লাখ টাকা প্লাস মাইনাস, 6 লাখ টাকার প্লাসও অনেক জায়গায় বিক্রি করে। তো প্রাইসেও কিন্তু এই বাইকটা কখনোই অর্থিত না যে আপনি 6 লাখ টাকা এই বাইকটার প্রাইসে অর্থিত হবে, এরকম কোনো কিছুই না। প্রাইসটা আমার কাছে সবসময় ওভার প্রাইস মনে হয়। 4.5 লাখ টাকা যখন ছিল এই বাইকটার প্রাইস, তখন আমার কাছে মনে হয়েছিল যে ভেরি গুড একটা অপশন। ওই সময়টায় আমার কাছে মনে হয়েছিল, তখন আমিও নেওয়ার চিন্তা করছিলাম। কিন্তু এখন যখন বাইকটার প্রাইস 6 লাখ টাকা হয়েছে, তখন আমার কাছে মনে হয় যে না, এই বাইকটা আসলে অর্থিত না 6 লাখ টাকায়। তবে হ্যাঁ, আপনি যদি একজন অ্যাডভেঞ্চার লাভার হন, একজন ট্যুরিস্ট লাভার হন, ট্রাভেল করতে পছন্দ করেন এবং শখের একটা বাইক আপনি যেখানে গিয়ে রাখবেন, সেখানে আপনার মনে করেন মানুষ এসে এই বাইকটা সম্পর্কে অনেক বেশি কিউরিয়াস হবে, মানুষ জিজ্ঞাসা করবে, এবং বাইকটার রোড প্রেজেন্সটা অবশ্যই দুর্দান্ত। এবং যেখানে আপনি বাইকটা রাখবেন সবাই এসে জিজ্ঞাসা করবে, আরে ভাই এটা কী বাইক, হ্যাঁ, পোলাপান এসে আপনাকে ঘিরে ধরবে, হ্যাঁ ভাই কী বাইক, এটা কত টাকায় কিনছেন। তখন আপনি এই শো অফ জিনিসটা যদি করতে চান, তাহলে অবশ্যই আপনি এই বাইকটা নিতে পারেন। কারণ এই বাইকটা ভরপুর রকমের শো অফ করা যাবে, এবং যেখানে আপনি বাইকটা রাখবেন সেখানে সবাই আপনাকে জিজ্ঞাসা করবে, কারণ মানুষ এই বাইকটা সম্পর্কে অনেক বেশি কিউরিয়াস। এবং খুব কমনলি এই বাইকটা রাস্তায় কিন্তু দেখা যায় না, খুব কম আছে যে বাইকটা বাংলাদেশের রাস্তায় দেখা যায়। তো যেখানে ট্যুর করতে যান, ট্রাভেল করতে যান, ঘুরতে যান, বাসায় রাখেন, পাশে আশেপাশে রাখেন, সেখানেই আপনাকে এই বাইকটা নিয়ে মানুষ জিজ্ঞাসা করবে। তো ওভারঅল অনেকগুলো বিষয় আপনাদেরকে বললাম, যেগুলো আমি সবসময় বলে থাকি, যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেগুলো বলে থাকি। স্পেসিফিকেশন অনেক কিছু আমি বলি না, কারণ ইঞ্জিন বলেন, হাবিজাবি বলেন, এগুলো স্পেসিফিকেশন আমি কিন্তু আসলে খুব বেশি বলি না। তো আমার এক্সপিরিয়েন্স অলমোস্ট 2000 কিলো রাইডে বা 1600-1700 কিলো রাইডে যেটুকু এক্সপিরিয়েন্স আমার নিতে পারছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। হ্যাঁ, একটা পোস্ট আমি একটা করছিলাম যে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট, মানে দ্বিতীয়টি আর কোনো নাই যেটা আপনি এই বাইকের মজাটা পাবেন। অ্যাডভেঞ্চার ট্যুর আর ট্যুর ট্রাভেল যারা পছন্দ করে তাদের জন্য এই বাইক ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। হ্যাঁ, এটা মোটামুটি সত্য, কারণ এটা এক্সপ্লেন করার মতোই। কারণ হন্ডার একটা বাইক, হন্ডার ব্র্যান্ডের মতো একটা বাইক, যারা অ্যাডভেঞ্চার ট্যুরার, যাদের আরও হায়ার সিসি লাইন আপ আছে, CB200X, CB350X, CB500, 600X, মানে অ্যাডভেঞ্চার ট্যুরার লাইন আপ অনেক বেশি হাই। তো তাদের কাছ থেকে যখন এরকম একটা প্রোডাক্ট আমরা পাই, তখন জিনিসটা আসলেই অন্যরকম একটা অনুভূতি আমাদের মাঝে দেয়। তো যাই হোক, এই ছিল আসলে ওভারঅল এক্সপিরিয়েন্স। যদি কোনো কিছু মিস করে যাই তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ট্যুরে গিয়ে আমি শুধু ট্যুরটাই এনজয় করছি, ট্যুরে গিয়ে শুধু ট্যুরটাকেই ফিল করছি, বাইকটাকে ফিল করছি, ট্যুরের কোনো ভিডিও কিন্তু আসলে করা হয় নাই। আর আমার চ্যানেলটাকে আমি আসলে বাইক রিলেটেড ব্লগই রাখতে চাইতেছি, ট্যুরের জন্য আলাদা কোনো পেজ বা চ্যানেল হয়তো বা কোনো সময় খুলতে পারি, সেটার জন্য ব্যাপার না। ট্যুরে যাব, ট্যুরের ফিল নেব, বাইক রাইড করবো, বাইকের এক্সপিরিয়েন্স নেব, এবং আপনাদের মাঝে সেই বাইকের এক্সপিরিয়েন্সটা সবসময় শেয়ার করার চেষ্টা করব।
অনেস্টলি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।